প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভকামনা রইল। আশা করছি তোমরা ভালো আছো। আমরা বিগত সমাসের ক্লাসগুলোতে সংজ্ঞাসহ সমাসে প্রকারভেদ, বিভিন্ন শব্দযোগে দ্বন্দ্ব সমাসের গঠন, কর্মধারয় সমাসে প্রকারভেদ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা আলোচনা করব তৎপুরুষ সমাসের প্রকারভেদ। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে সমাসের প্রকারভেদের ভিতরে তৎপুরুষ সমাসে অর্থের প্রাধান্য পায় পরপদ এবং ব্যাসবাক্যে সবসময় পূর্বপদে বিভক্তি কাজ করে। এখন আমরা যে বৈশিষ্ট্য এবং ব্যাসবাক্যের কথা বলেছিলাম সেগুলোর সাথে আমরা একটু আজকে তৎপুরুষের সংজ্ঞাটা মিলিয়ে নেব। দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা পড়েছি তাহলে যে সমাসে পরপদের অর্থ প্রধান বলে বিবেচিত হয় তাকে তৎপুরুষ সমাস বলে। তাহলে যেমন ধানের ক্ষেত, ধান ক্ষেত। তাহলে দেখো ধান ক্ষেত, এটার ভিতরে পূর্বপদ কোনটা? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। পূর্বপদ হচ্ছে ধান আর ক্ষেতটা হচ্ছে পরপদ। তাহলে পরপদ, তাহলে কিসের ক্ষেত? ধানের ক্ষেত। এই জন্য বলা হচ্ছে ধানের ক্ষেত হচ্ছে ধান ক্ষেত। আর দেখো এখানে ব্যাসবাক্যের যে বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম, পূর্বপদে বিভক্তি থাকবে। তাহলে পূর্বপদ কোনটা? ধান। ধানের সাথে কি যুক্ত হলো? র, অর্থাৎ ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে। ঠিক একইভাবে ক্লাসরুম, তাহলে রুমটা কিসে? ক্লাসের জন্য রুম। তাহলে একইভাবে এখানে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে এখান থেকে একটু লিখে নাও, তৎপুরুষ সমাসে পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে আর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ করা হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের বিগত ক্লাস সহ আজকের ক্লাসটা মিলিয়ে তোমরা সহজেই বুঝতে পারছো তৎপুরুষ সমাস চেনার উপায় হচ্ছে সেখানে বিভক্তির ব্যবহার থাকবে পূর্বপদে এবং অর্থের প্রাধান্যটা থাকবে পরপদে। তৎপুরুষ সমাস 9 প্রকার। এখন আমরা ধাপে ধাপে প্রকারভেদগুলো আলোচনা করব। তাহলে আমার সাথে সাথে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা নোট করবে। আমরা প্রথমে চলে যাই তৎপুরুষ সমাস সমাস 9 প্রকার। তাহলে প্রথমটা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। এটা হচ্ছে বই পড়া হয়ে যাবে। এখানে দ্বিতীয়া তৎপুরুষের মধ্যে, তাহলে এখানে দ্বিতীয়া দিয়েই কিন্তু আমাদের বুঝে নিতে হবে এটা কোন বিভক্তিকে আনতে হবে। এখানে একটা সহজ কৌশল আছে, যেহেতু বলা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস, তাহলে আমরা বুঝে নেব এটা দ্বিতীয়া বিভক্তিকে দিয়েই আমাদেরকে ব্যাসবাক্যটা তৈরি করতে হবে। তাহলে হচ্ছে বইকে পড়া, তারপর হচ্ছে ঘাস কাটা। কি হয়ে যাবে? নিশ্চয়ই বুঝতে পারছো, ঘাসকে কাটা। তাহলে এখানে এটা মনে রাখার উপায় হচ্ছে পূর্বপদে দ্বিতীয়া বিভক্তি লোক। তাহলে দেখো এখানে
বই পড়ার ভিতরে এখানে কোনটা পূর্বপদ, বই, আর এখানে পড়াটা হচ্ছে পরপদ। তাহলে পূর্বপদে দ্বিতীয়া বিভক্তি তাহলে বইকে পড়া, আর এখানে ঘাস কাটার মধ্যে পূর্বপদ হচ্ছে ঘাস আর কাটাটা হচ্ছে পরপদ, তাহলে ঘাসকে কাটা। তাহলে পূর্বপদে দ্বিতীয়া বিভক্তি লোপ পেয়ে হয়ে গেল বই পড়া, ঘাসকে কাটাটা হয়ে গেল ঘাস কাটা। তাহলে এটাই হচ্ছে এই যে কে বিভক্তি আর রে, এগুলোই হচ্ছে দ্বিতীয়া বিভক্তি, অর্থাৎ পূর্বপদে দ্বিতীয়া বিভক্তি লোপ পেলে সেটা হয়ে যাবে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। এখানে আরেকটা বিশেষভাবে লক্ষণীয় বিষয় আছে, ব্যাপ্তি অর্থে। ব্যাপ্তি বলতে এখানে সময়কালকে বোঝানো হচ্ছে। ব্যাপ্তি অর্থে কালবাচক পদের সাথে দ্বিতীয়া তৎপুরুষ হয়। তাহলে দেখো ব্যাপ্তি অর্থে চিরকাল ব্যাপিয়া, ব্যাপিয়া সুখী হয়ে যাবে চির সুখী। ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী হয়ে যাবে ক্ষণস্থায়ী। এই দেখো ব্যাপ্তি অর্থে কালবাচক পদের সাথে দ্বিতীয়া তৎপুরুষ হয়। তাহলে কালবাচক মানে একটা সময়ের পরিসীমাকে বোঝানো হচ্ছে, সময়ের যে পরিসীমা সেটাকে এখানে প্রকাশ করবে ব্যাপিয়া শব্দটি দিয়ে। তাহলে তোমরা যেখানে কোনো তোমাদের এসএসসির এমসিকিউর মধ্যে যদি দেখো যে ব্যাপিয়া শব্দটি এখানে ব্যবহার করা হচ্ছে, তাহলে এটা বুঝে নেবে এটা কোনো বিভক্তির মধ্যে না পড়লেও যেহেতু একটা কাল অর্থে ব্যাপিয়া শব্দটা ব্যবহার হচ্ছে, এটা তাহলে সরাসরি বুঝে নেবে এটা কোন সমাসের উদাহরণ, দ্বিতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ। তাহলে তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছ, চিরকাল ব্যাপিয়া সুখী চিরসুখী, ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী ক্ষণস্থায়ী। তাহলে এটা আমাদের শেষ হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে এগুলো। এরপর আমরা যাব তৃতীয়া তৎপুরুষ সমাস। এটা হচ্ছে দেখো আনন্দ দ্বারা পূর্ণ, আনন্দ পূর্ণ, শ্রম দ্বারা লব্ধ হচ্ছে শ্রম লব্ধ। এখানে দেখো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে দ্বারা দিয়া কর্তৃক দিয়ে আমরা কি বুঝবো, তৃতীয়া বিভক্তি, তাই না? তাহলে তৃতীয় বিভক্তি বহু বিভক্তি যে প্রয়োগটা আছে সেই প্রয়োগটাই হবে তৃতীয়া তৎপুরুষ সমাসে। তাহলে আনন্দপূর্ণটা হচ্ছে আনন্দ দ্বারা পূর্ণ, আর শ্রম দ্বারা লব্ধ হতে শ্রমলব্ধ। তাহলে পূর্ব পদে কি ব্যবহার হলো, বিভক্তির ব্যবহার হলো। তাহলে এখানে তোমরা মনে রাখবে পূর্ব পদের
পূর্বপদে তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক। তাহলে পূর্বপদে তৃতীয়া বিভক্তি অর্থাৎ দ্বারা দেয়া কর্তৃক লোপ পেলে সেটা হয়ে যাবে তৃতীয়া তৎপুরুষ সমাস। আনন্দ দ্বারা পূর্ণ আনন্দপূর্ণ, শ্রম দ্বারা লব্ধ শ্রমলব্ধ। তারপর আমরা তাহলে 3-এ যাই, চতুর্থী তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস গুরুকে ভক্তি হবে, গুরু ভক্তি। বিদ্যার জন্য আলয়। তাহলে এখানে তোমরা সহজে বুঝতে পারছো গুরু ভক্তি, যেহেতু চতুর্থী বিভক্তিতে আমরা সম্প্রদান কারকের সাথে একটা সম্পৃক্ত থাকে। গুরু ভক্তি যাকে আমরা শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধার কিন্তু তার কোনো অর্থবৃত্ত দিয়ে সেটার কোনো মূল্যায়ন হয় না। সেখানে এই সম্পূর্ণটা হচ্ছে একটা মানসিকতার ব্যাপার, শ্রদ্ধা জানানো, সম্মান জানানোর বিষয়টি। তাহলে এই জন্য বলা হচ্ছে গুরু ভক্তিটা কি হচ্ছে, গুরুকে ভক্তি। তাহলে এখানে যুক্ত হয়েছে কে বিভক্তি, কিন্তু কে বিভক্তি আমরা দ্বিতীয়াতে পেলেও, দ্বিতীয় বিভক্তিতে পেলেও সেটা কিন্তু সেখানে তৃতীয়া তৎপুরুষে যাবে না, কারণ পুরো যে শব্দটা আছে, যে সমাসবদ্ধ পদ আছে, তোমাকে সমাসবদ্ধ পদটা প্রথমে বুঝতে হবে এটা কোন অর্থে বোঝানো হয়েছে, গুরু ভক্তি। তাহলে এখানে যাকে মানা হয়, যার আদেশ নির্দেশগুলো শুনতে ভালো লাগে, যার কথা ভালো লাগে, যে যিনি আমাদের পথ দেখান, তাকেই আমরা মনে করি যে তাকে আমরা গুরু বা আমাদের পরিচালক হিসেবে মনে করি। তাহলে তাকে যে শ্রদ্ধা ভক্তি জানানো, সেটার সাথে কে যুক্ত হলো, সেটা চলে যাবে চতুর্থী বিভক্তির মধ্যে। সেজন্য এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। তারপর হচ্ছে বিদ্যালয়, বিদ্যার জন্য আলয়। তাহলে এখানে পূর্বপদে খেয়াল রাখবে, পূর্বপদে চতুর্থী বিভক্তি কে জন্য নিমিত্ত। লোক। তাহলে দেখো এখানে নিমিত্ত, নিমিত্ত শব্দটাও কিন্তু জন্য অর্থে ব্যবহার করা হয়। তাহলে বিদ্যালয়, বিদ্যার জন্য আলয় হয়ে যাচ্ছে বিদ্যালয়। আর এখানে গুরু ভক্তি, গুরুকে ভক্তি। তাহলে এখানে যেহেতু জন্য আছে, জন্যের জন্য এটা হবে চতুর্থী তৎপুরুষ সমাস। আশা করছি তোমাদের দ্বিতীয়া তৎপুরুষ সমাস আর চতুর্থী তৎপুরুষ সমাসের ভিতরে বিভক্তি নিয়ে যে ভুল হওয়ার যে সম্ভাবনাটা আছে, সেজন্য তোমরা মনে রাখবে যে যে সমাসবদ্ধ পদটা থাকে সে সমাসবদ্ধ পদ দিয়ে কোন অর্থটা বোঝানো হচ্ছে, তাহলে তোমরা যে সতর্কতার সাথে উত্তরটা দিতে পারবে। এরপর আমরা পড়ব পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস। রোগ হতে মুক্ত। কি হবে?
সমাসবদ্ধ পদ রোগ মুক্ত। সর্ব থেকে শ্রেষ্ঠ হবে সর্বশ্রেষ্ঠ। তাহলে এখানেও একইভাবে দেখো পূর্ব পদে পঞ্চমী বিভক্তি হতে থেকে লোক। তাহলে দেখো রোগমুক্ত এবং সর্বশ্রেষ্ঠ আমরা দুটো উদাহরণ লিখলাম। তাহলে রোগ থেকে মুক্তি আর সর্ব থেকে শ্রেষ্ঠ। তাহলে এখানে পূর্বপদ হচ্ছে রোগ আর সর্বটা হচ্ছে পূর্বপদ। তাহলে এই পূর্বপদের সাথে যুক্ত হয়েছে কি হতে আর থেকে। তাহলে এগুলোই হচ্ছে পঞ্চমী বিভক্তি। এই বিভক্তিগুলো লোপ পেয়ে আমাদের সমাসবদ্ধ পদ হলো রোগমুক্ত এবং সর্ব থেকে শ্রেষ্ঠ। আমরা তখনই প্রথমে ক্লাসে বলেছিলাম সমাস বলতে আমরা বুঝবো পরস্পর অর্থসঙ্গতি বৈশিষ্ট্য একাধিক পদের এক পদে পরিণত হওয়া। তাহলে দেখো এখানে সর্ব থেকে শ্রেষ্ঠ পদ আছে এখানে তিনটা, এই তিনটা মিলে এক পদ হয়ে গেল কি সর্বশ্রেষ্ঠ। ঠিক একইভাবে রোগ থেকে মুক্ত বা রোগ হতে মুক্ত, এখানেও যে তিনটা পদ আছে এই তিনটা পদ হয়ে গেল এক পদ হয়ে একটা সমাসবদ্ধ শব্দে পরিণত হলো এবং প্রত্যেকটার সাথে সঙ্গতিপূর্ণ আছে রোগ হতে মুক্ত সর্ব থেকে শ্রেষ্ঠ। এরপর আমরা যাব ষষ্ঠী। ষষ্ঠী তৎপুরুষ সমাস। সূর্যের উদয় হচ্ছে সূর্যোদয়। চায়ের বাগান সহজে বুঝতে পারছো কি হবে, এটা চা বাগান। পূর্ব পদে তাহলে কি লেপ পাচ্ছে, পূর্ব পদে ষষ্ঠী বিভক্তি র এর লোপ। তাহলে দেখছো যে সমাস যদি আসলে আমরা ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু অনেক কথাকে আমরা সংক্ষেপে অন্যের কাছে প্রকাশ করতে পারি। আমি সূর্যোদয়, সূর্যের উদয়, তাহলে এটাকে পূর্বপদ হচ্ছে সূর্য, উদয়টা হচ্ছে পরপদ। তাহলে সূর্যের সাথে যুক্ত হলো র, চায়ের বাগান, চা বাগান, এই প্রত্যেকটার সাথে র যুক্ত হয়েছে আর র দিয়ে আমরা বুঝে নেব যে এটাকে এখানে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ আছে আর ষষ্ঠী বিভক্তি প্রয়োগ থাকলে সেটা হয়ে যাবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর সপ্তমী তৎপুরুষ সমাস। গাছে পাকা হচ্ছে গাছ পাকা, ক্রিয়ায় কুশল হচ্ছে ক্রিয়া কুশল। এখানেও দেখব আমরা পূর্বপদে সপ্তমী
বিভক্তি। এ অন্তস্তীয় তে লোপ। তাহলে দেখো এখানে ব্যাস বাক্যে কি গাছ পাকা, গাছে পাকা যুক্ত হলো কোন বিভক্তি? এই বিভক্তি। আর এই বিভক্তি মানে হচ্ছে সেটা সপ্তমী বিভক্তি। একইভাবে ক্রিয়া কুশল, ক্রিয়ায় কৌশল, অর্থাৎ খেলাধুলায় সে খুব ভালো, সেটা হচ্ছে ক্রিয়ায় কৌশল। এখানে অন্তস্তীয় র যেটা হলো সেটাই হচ্ছে সপ্তমী বিভক্তি। অর্থাৎ আমরা দেখছি তৎপুরুষ সমাসের সাথে সে যে আমাদের 7টা বিভক্তি আছে, সেই 7টা বিভক্তি ওতপ্রোতভাবে জড়িত। তাহলে বিভক্তি তোমরা ভালোভাবে জানলে সপ্তমী তৎপুরুষ সমাসগুলো তোমরা সহজে নির্ণয় করতে পারবে। এরপর আমরা দেখো 7 নম্বরটা হচ্ছে ন তৎপুরুষ দেখো এখানে দেখো ন মানে না, মনে রাখবে ন তৎপুরুষটাও দিয়ে আমরা বুঝবো, যেটা ন বুঝাচ্ছে এখানে না অর্থে ব্যবহৃত। ন মিল হচ্ছে অমিল। ন বিশ্বাস অবিশ্বাস। তাহলে এখানে নোটটা একটু ভালোভাবে মনে রাখবে। পূর্ব পদে এখানে কিন্তু দেখো কোনো সপ্তমী বিভক্তিতে আমরা বলেছিলাম সপ্তমী বিভক্তি পর্যন্ত প্রয়োগ হচ্ছে তৎসম সমাসে আছে, কিন্তু এখানে আর ন তৎপুরুষে এসে কিন্তু আর কোনো বিভক্তি ব্যবহার নাই, কিন্তু তারপরও পূর্ব পদে নিষে ধার্থক অব্যয় ন, না, নেই, নাই, নয়, নয় ব্যবহৃত হয়। তাহলে দেখো এখানে নাটা ব্যবহার হলো অমিল, অর্থাৎ মিলের অভাব। অভাবটাকে আমরা বলবো যে অমিল। তাহলে অমিল বললে আমরা বুঝতে পারি কি মিলের অভাব, কিন্তু আমরা যদি ন তৎপুরুষে সেটাকে ব্যাস বাক্যে করি তাহলে সেটা হবে ন মিল। ঠিক একইভাবে অবিশ্বাস হচ্ছে বিশ্বাসের অভাব, অর্থাৎ ন বিশ্বাস, সেটাই হচ্ছে তৎপুরুষ সমাস। মনে রাখবে পূর্বপদে নিষেধার্থক অব্যয়, অর্থাৎ এই 5টা তোমাকে মনে রাখতেই হবে, তাহলে তুমি ন তৎপুরুষটা ভালোভাবে বুঝতে পারবে। তার নিষেধার্থক অব্যয় এই 5টা ব্যবহার করে যে তৎপুরুষ সমস্যা হবে সেটা হচ্ছে ন তৎপুরুষ। এর পরেরটা একটু বেশ কঠিনই বলা যায়, অনেকটা উপমান উপমিত কর্মধারয় সমাসের মতো। এটাকে একটু ভালো করে বুঝে নেবে, নয়তো এত কিছুর মধ্যে মনে রাখা তোমাদের পক্ষে সম্ভব হবে না। উপপদ তৎপুরুষ সমাস। দেখো খুব সহজভাবে আমি সংজ্ঞাটা লিখছি। কোনো পদ বিশ্লেষণ করলে যদি একটি পদ তারপর একটি ধাতু এবং শেষে একটি প্রত্যয়
পাওয়া যায় তাহলে প্রথম পদটিকে বলে উপপদ। যেমন কুম্ভকার। দেখো এটা আমি বিশ্লেষণ করছি। কুম্ভ যোগ ক্রি যোগ অ, এখানে কুম্ভটা হচ্ছে উপপদ। তাহলে এখন আমরা কি বলতে পারছি? সুতরাং উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। এখানে ক্রি যোগ অ হচ্ছে কার, কারটা কৃদন্ত পদ। তাহলে কুম্ভ উপপদের সাথে যুক্ত হয়ে কুম্ভকার অর্থাৎ কুম্ভ করে যে সমান কুম্ভকার হলো উপপদ তৎপুরুষ সমাস। শিক্ষার্থীরা দেখো, এখন আমি একটু তোমাদের জায়গাগুলো বুঝিয়ে দিই। উপপদ তৎপুরুষ সমাস লিখলাম কি? কোনো পদ বিশ্লেষণ করলে যদি একটি পদ, তারপর একটি ধাতু এবং শেষে একটি প্রত্যয় পাওয়া যায় তাহলে প্রথম পদটিকে উপপদ বলে। তাহলে উপপদ তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্যের মধ্যে থাকবে কি? প্রথমে একটা পদ, তারপর হচ্ছে একটা ধাতু, তারপরে হচ্ছে একটা প্রত্যয়। এই তিনটার যদি একটা কোনো পদে বা শব্দের মধ্যে থাকে তাহলে সেটা হবে উপপদ। তাহলে এখানে উপপদের এখানে যদি আমরা একটা উদাহরণ নিচ্ছি, কুম্ভকার। তোমাদের মনে নিশ্চয় এতক্ষণ প্রশ্ন এসছে কুম্ভকার শব্দের অর্থ কী। আমরা আসলে কুম্ভকার শব্দটার সাথে যতটা না পরিচিত তার চাইতে বেশি পরিচিত কুম্ভকর্ণ, অর্থাৎ যে বেশি ঘুমায় তাকে তুলনা করা হয় কুম্ভকর্ণের সাথে। এখানে অর্থটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকমের। এখানে কুম্ভ শব্দের অর্থ হচ্ছে যে কলসি বা ঘট, আর কুম্ভকার বলা হয় যিনি মাটির পাত্র আদি তৈরি করেন বা নির্মাণ করেন, বা কুমার, সহজ অর্থে কুমার, তাদেরকে বলা হয় কুম্ভকার। তাহলে এই শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি কুম্ভ যোগ ক্রি
যোগ অ, তাহলে এখানে তাহলে প্রথমটা যেহেতু একটা পদ কুম্ভ, কুম্ভ শব্দের অর্থ হচ্ছে কলস, এই কারণে সেটা হচ্ছে উপপদ। উপপদের সাথে কৃদন্ত পদ, তাহলে দেখো কৃদন্ত পদ কোনটা মনে আছে, ধাতুর পরে কীট প্রত্যয়, কীট প্রত্যয়ের পরে ধাতু যুক্ত হলে সেটাই হচ্ছে কৃদন্ত পদ। তাহলে এখানে এই যে এখানে ক্রি যোগ অ হয়ে গেল কার, এই যে ক্রি যোগ অ কার কৃদন্ত পদ। তাহলে কুম্ভ উপপদের সাথে যুক্ত হয়ে কুম্ভকার, অর্থাৎ কুম্ভ করে যে, কুম্ভকার হলো তো উপপদ তৎপুরুষ সমাস। আশা করছি তোমাদের এই জায়গাটা যদি তোমরা লিখে রাখো তোমাদের পড়ার সময় এটা সহজ লাগবে। আমরা এখানে তাহলে এই উপপদ তৎপুরুষ সমাসে আর দুটো একটু উদাহরণ দিয়ে বুঝে নিই। প্রাণ মাতায় যে, প্রাণ মাতানো, জল দেয়, জল দেয় যে, হবে জল। এরপর আমরা শেষেরটাতে চলে এসেছি, অলুক তৎপুরুষ সমাস। তাহলে অলুক তৎপুরুষ আমরা সহজে সবগুলোতে অনেকগুলোতে পড়ে এসেছি। অলুক মানে যেটার কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা একটু দেখে নিই, সোনার তরী, সোনার তরী। আরেকটা দেখি, তেলে ভাজা, তেলে ভাজা। আমরা এখানে দেখছি কোনো বিভক্তি লোপ হয়নি। পূর্বপদে বিভক্তি লোপ পায় না। তাহলে দেখো আমাদের সমাসবদ্ধ যে শব্দটা থাকবে আমরা ব্যাস বাক্যেও সেই একই আছে। সোনার তরী হুবহু রয়ে যাবে সোনার তরী, তেলে ভাজা হুবহু রয়ে যাবে তেলে ভাজা। তাহলে এটাকে আমরা বলবো অলুক তৎপুরুষ সমাস। আমাদের এই তৎপুরুষ সমাসের প্রকারভেদ এখানেই শেষ হলো। তাহলে শিক্ষার্থীরা আশা করছি তোমরা বিভক্তিটা ভালো করে বুঝে রাখলে তোমাদের তৎপুরুষ সমাস নির্ণয় করতে কোনো অসুবিধা হবে না। আর তার পাশাপাশি উপপদ তৎপুরুষটা একটু ভালো করে পড়বে, তাহলে তোমাদের এ সম্বন্ধে ধারণা স্বচ্ছ থাকবে। শিক্ষার্থীরা তাহলে আজ এ পর্যন্ত। সবাই স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকবে, সাবধানে থাকবে। সবাইকে ধন্যবাদ।